এমসিকিউগুলা সকল ডিস্ট্রিক্টের আমি কোশ্চেন পেপার দিয়ে দেবো এবং আনসার সলভ করে দিয়ে দেবো সকল ডিস্ট্রিক্টের। করিমগঞ্জ, হাইলাকান্দি সকল ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপার আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাস 10-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট সকল ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপার তোমরা আনসার সহিতে পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রথম এমসিকিউ 1x45। দেখো, বঙ্গভঙ্গের মূল কারণ কি? আনসারটা হবে ডি নম্বর, বঙ্গবাসীর মধ্যে জনগণ বঙ্গবাসীর মধ্যে জাগতি জাতীয় জাগরণের সম্মিলিত নিষেধ করা। তারপরে দেখো, নিচের তথ্যগুলো পর্যবেক্ষণ করে সঠিক উত্তরটি লিখো। আনসারটা কি হবে? সি নম্বর। সি নম্বরটা কি হবে? আনসার হবে, দেখে নেবে প্রশ্নটা। তারপরে 3 নম্বর প্রশ্নের আনসারটা হবে অসমের প্রথম ব্যাংক গুয়াহাটি ব্যাংক কত সালে স্থাপিত? 1926। তারপরে 4 নম্বর প্রশ্ন, আধুনিক প্রযুক্তি বিদ্যা প্রয়োগে কৃষিখণ্ডের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হয় কি বলে? সবুজ বিপ্লব। নিচের কোনটি জীবাশ্ম ইন্ধনের গ্যাস নয়? আনসারটা হবে অক্সিজেন। 2011 সালে লোকগণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা কোনটি? নওগাঁও। উত্তর পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর নাম কি? লোকনাথ গোপীনাথ বরদলৈ বিমানবন্দর। নাগা সকলের উৎস হইল কি? হর্নবিল। নিচের কোনটি অনুবর্গযোগ্য সম্পৃক্ত খনিজ তেল? এখান থেকে কিছু প্রশ্ন পেয়ে যাবে হ্যাপিলের পরীক্ষাতে। উত্তরপ্রদেশের সৌরসুরা ঘটনা কখন সংঘটিত হয়েছিল? 15 ফেব্রুয়ারি 1922। তারপর দেখো, নিচের কোনগুলি পর্যবেক্ষণ সঠিক উত্তরটি বিবেচনা করো। আনসারটা রোমান 1 এবং রোমান 2 শুদ্ধ হবে। তারপরে দেখো, নেক্সট আইডেন্টিফাই দ্য। এই চিত্রটা কি? এই চিত্রটা হলো বিহু নৃত্য। ভালোভাবে চিত্রটা উঠেনি, বিহু নৃত্য এটা, ঠিক আছে। ভারতের সম্প্রদায় বাটোয়ারার সময় এবং চিত্রগুলো সবগুলো পড়ে নেবে। আমি চ্যাপ্টার ওয়াইজ সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। প্রধানমন্ত্রী কে ছিলেন? আচ্ছা, আনসারটা হবে বি নম্বর। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্র উন্নয়ন ব্যাংক এসডিবিআই এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? আনসারটা লখনৌ। নিচের কোন কারণে ভারতীয় একটি জনগ জন গণরাজ্য বলা হয়? আনসারটা হবে সি নম্বর, রোমান 1, রোমান 2 এবং রোমান 4। কখন থেকে ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা বিলুপ্তি ঘটে? আনসারটা হবে 1 জানুয়ারি 2017। রাষ্ট্রসংঘের সদনে মোট কয়টি অনুচ্ছেদ আছে? আনসারটা হবে 111টি। কোন সালে ভারতের প্রথম মানব উন্নয়নের প্রতিবেদন প্রকাশ করা হয়? আনসারটা হবে বি নম্বর, 1990। নীতি আয়োগের অধ্যক্ষকে? আনসারটা হবে প্রধানমন্ত্রী। নিচে কোনটি প্রতিরোধক? আনসারটা হবে সঞ্চয় করা সম্পদ। তারপর নেক্সট দেখো, কি আছে? উক্তি আছে, কারণ আছে। কোনটা শুদ্ধ হবে বোঝানোর জন্য কি হবে? দেখো, উক্তি এ এবং উক্তি আর উভয়ই শুদ্ধ, কিন্তু এর প্রকৃত ব্যাখ্যা নয়। তারপর দেখো, 22 নম্বর প্রশ্ন, লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠক কে করেছেন? কংগ্রেস প্রত্যাখ্যান করে। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন, রাওলাট আইন প্রণয়ন করার প্রথম সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা হল লর্ড চ্যামসফোর্ড। তারপরে দেখো, নেক্সট, নিচের কোনটি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? স্যার ক্রিপস আলেকজান্ডার। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন, ভারতের স্বরাজ লাভের জন্য আন্দোলনের নাম কি 1920 সালে হইতে? তারপর নেক্সট প্রশ্ন, কোনটি অশুদ্ধ? উত্তর নির্ণয় করো। এটা আনসারটা হবে রোমান 1, রোমান 2 শুদ্ধ এবং রোমান 3, রোমান 4 অশুদ্ধ। কি হবে? রোমান 1, রোমান 2 শুদ্ধ। এক নম্বর রোমান 1, রোমান 2 কি হবে? শুদ্ধ। আর রোমান 3 আর রোমান 4 দুইটা কি হবে? অশুদ্ধ। তারপরে কোন আন্দোলনের 27 নম্বর প্রশ্ন, কোন আন্দোলন ব্যয় বহন করার জন্য তিলক স্বরাজ পুঁজি গঠন হয়েছিল? আনসারটা হবে অসহযোগ আন্দোলন। তারপর নিচের গ্রন্থ ও রচয়িতাগণের মধ্যে কোনটি সঠিক? আনসারটা হবে কীর্তন শ্রীমন্ত শঙ্করদেব। এটা অপশনটা দেখে নেবে তোমরা। তারপরে সরকারি আয়োগ গঠন করা হয়েছিল, আনসার হলো 1983। রাষ্ট্রসংঘের বৃহত্তম অঙ্গ হলো সাধারণ সভা। তারপর নেব, কিভাবে সম্পদগুলি তাদের উৎসের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা যায়? আনসারটা হবে জৈব এবং অজৈব। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ আমলে অসমের নতুন ভূমি রাজস্ব নীতির মাধ্যমে নিচের কোন শ্রেণীর লোকদের কর মুক্ত করা হয়েছিল? চা বাগানের শ্রমিকদের। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 33 নম্বর। 33 আনসার উক্তি এবং কারণ দেওয়া আছে, ঠিক আছে। আনন্দরাম ঢেকিয়াল কুপন এবং গুণরাম বড়ুয়ার নেতৃত্বে জ্ঞান প্রদায়নী সভা প্রতিষ্ঠিত হয়েছিল। এই সভা 1850 সালে শিবসাগরে প্রতিষ্ঠা হয় এবং অসমে জাতীয় চেতনা জাগ্রত করে। আনসারটা হবে এ এবং আর উভয়ই শুদ্ধ, আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপর নেক্সট প্রশ্ন, অসমের প্রথম কৃষক বিদ্রোহ। আনসারটা হবে ফুলঘুরি ধাওয়া। নিচে
কোন সম্পদ ও সম্পত্তির মধ্যে পার্থক্য বোঝা? আনসারটা হবে বিনিময় মূল্য থাকা সামগ্রিক সম্পত্তি বলে, কিন্তু সম্পদ হতে হলে তার কার্যকারিতা উপকারিতার গুণ থাকতে হবে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ন্যায়ালয়ের ন্যায়াধীশের সংখ্যা কত? আনসারটা হবে 15 জন। তারপরে ক বিভাগ ক এবং খ মিলানোর জন্য বলেছে। আনসারটা হবে ডি নম্বর। এ নম্বর হবে রোমান 1, বি নম্বর রোমান 2, সি নম্বর রোমান 3, ডি নম্বর রোমান 4। দেখে নেবে তোমরা একটু মিলিয়ে। কোনো একটি সমাজে সংস্কৃতির বিভিন্নতা এবং তার প্রতি শ্রদ্ধার ভারকে দেশ বোঝায়। আনসারটা হবে সংস্কৃতির সংরক্ষণ। তারপর নেক্সট, বায়ুমণ্ডল যখন অধিক মাত্রায় সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড সঞ্চিত হয় তখন কি ঘটে? আনসারটা হবে অ্যাসিড বৃষ্টি। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশেনিয়া। তারপরে নাম এবং দ্রুয়ং প্রণালী ভয়ঙ্কর অসময়ে কোথায় অবস্থিত? আনসারটা হবে গোলাঘাটে। তারপর নেক্সট প্রশ্ন, ক এবং খ এর অংশ সঠিক মিলাও। তারপর আনসারটা কি হবে? রোমান 1 সি, রোমান 2 এ, রোমান 3 ডি আর রোমান 4 কি হবে? বি। রোমান 4টা কি হবে? রোমান 4 হবে অহম সভা। আনসারটা হবে বি নম্বর। পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া। সবগুলো পড়ে নেবে, একটু ভালোভাবে দেখে লিখে নেবে। সব ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন প্রশ্ন। এমসিকিউ কিন্তু সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, কিন্তু যে কোনো কিছু এমসিকিউ আসতে পারে। এইবার 30% কোয়েশন কিন্তু তোমাদের কনসেপ্ট বেস কোয়েশন থাকবে। আমি সব ডিস্ট্রিক্টের কোয়েশন পেপার দিয়ে দেবো এবং সব ডিস্ট্রিক্টের কোয়েশনের বুঝিয়ে আনসার সহিতে দিয়ে দেবো। এখান থেকে তো কিছু প্রশ্ন কমন পাবে এবং কনসেপ্ট বেস কোয়েশন আমি আলাদা করে তোমাদেরকে দিয়ে দেবো। দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত পৃথিবীর দীর্ঘতম শ্রেণী এন্ডিস ও সর্বোচ্চ সিংহের নাম কি? আনসারটা হবে বি নম্বর। সত্য না মিথ্যা খুঁজে বের করে বিকল্পটি লিখো। আনসারটা হবে রুম অল ট্রু, সবই সত্য। আনসারটা হবে সবই সত্য। 2000 কি লিখেছে দেখো? 2007 সালে ভারত সরকার উত্তর পূর্ব শিল্পের বিনিয়োগের বৃদ্ধি নীতি ঘোষণা করেছেন। তারপর 2008 সালে অসম সরকার রাজ্য শিল্প নীতি ঘোষণা করেছেন। তারপর 2019 সালে অসমের শিল্প বিনিয়োগ নীতি ঘোষণা হয়। তারপর 2022 সালে অসমের হস্তশিল্প নীতি ঘোষণা করা হয়। আনসারটা হবে সকলটি সবটি শুদ্ধ। কোন সালে ব্রহ্মপুত্র নদীকে রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রের জলপথ রূপে ঘোষণা করা হয়? আনসারটা হবে 1988। তারপরে দেখো নেক্সট প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে সব আনসার পেয়ে যাবে আমার এই এই প্রশ্নগুলোর শেষে আনসারগুলো সব নাম্বার দিয়ে দেওয়া আছে। মিশ্র অর্থনীতি কি? ভারতের সর্বপ্রথম জোট সরকার কার নেতৃত্বে গড়ে উঠেছিল? তারপরে ভারতের ভাস্কর্য শিল্পের কলার সমূহ নাম করো। তারপরে মহাত্মা গান্ধী কখন ভ্রমণ করেছিল? এখনো কার সভাপতিত্বে পাণ্ডু কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল? তারপর অর্থ যুক্তরাষ্ট্র সংজ্ঞা দাও। মরুকরণের দুটি কারণ লিখো। তারপর জোনাকি পত্রিকার জনক কারা? জোনাকি যুগ কাকে বলা হয়? সবগুলা প্রশ্ন নোট কার্ডে করা। 3টি প্রধান কারণ উল্লেখ করো। মুদ্রা কি? মুদ্রার প্রধান কারণ কি? তারপর দেখো রাষ্ট্রসংঘের 3টি উদ্দেশ্য লিখো। পত্রঘাটে কৃষক বিদ্রোহ, নবীকরণ নবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য। সবগুলা এই ভিডিওর মাধ্যমে লাস্টে পেয়ে যাবে সবগুলা দেখানো আনসারগুলা। মিশ্র অর্থনীতি কি? হাতের মধ্যে লিখে নেবে। মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে পুঁজিবাদ ও সমাজবাদ উভয়ই ব্যবস্থার বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই ব্যবস্থায় উৎপাদন এবং সম্পদের মালিকানা ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উভয় ক্ষেত্রেই থাকে। ব্যক্তিগত উদ্যোগে উৎসাহিত করা হয় এবং সরকারের জনকল্যাণমূলক কাজ এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাতে হস্তক্ষেপ করে। তারপরে বা মিশ্র অর্থনীতি দুইটা দেওয়া আছে, যে কোনো একটা করে লিখলে হয়ে যাবে। মিশ্রিত হলে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তিগত মালিক এবং সরকারের নিয়ন্ত্রণে উভয় সহাবস্থান করে এবং পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক মৌলিক বৈশিষ্ট্যকে সংমিশ্রণ করে দেখা যায়। ভারতের প্রথম জোট সরকার কখন কার নেতৃত্বে গঠিত? ভারতের প্রথম জোট সরকার গঠিত 1977 সালে জনতা পার্টির নেতৃত্বে। এই সরকার মোরারজি দেশাইয়ের নেতৃত্বে গঠিত হয়েছে। ভারতের প্রথম জোট সরকার 1977 সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টির অধীনে গঠিত হয়েছিল। তারপরে দেখো ভারতের ভাস্কর্য শিল্পকলার প্রধান শৈলসমূহ কি? ভারতের মৌর্য শিল্প, গান্ধার শিল্প, মুদ্রা শিল্প, গুপ্ত শিল্প। শিল্প হলো মৌর্য শিল্প, গান্ধার শিল্প, মুদ্রা শিল্প, গুপ্ত শিল্প। সবগুলা পয়েন্টের এগেনস্টে কিছু কিছু লিখে নেবেন। মহাত্মা গান্ধী অসমে প্রথম কখন ভ্রমণ করেছিল? কখন তার সভাপতিত্বে পাণ্ডু কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল? মহাত্মা গান্ধী 1921 সালে অসমে ভ্রমণ করেছিল এবং পাণ্ডু কংগ্রেসের অধিবেশন 1926 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এর সভাপতি করেছিলেন শ্রীনিবাস আয়েঙ্গার। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রাচীন যুগে দুজন বিজ্ঞানীর নাম করো। আর্যভট্ট এবং চরক। করে নেবে কি করেছিল?
অর্থ অর্থ যুক্তরাষ্ট্রের সংজ্ঞা দাও। অর্থ যুক্তরাষ্ট্র কোয়াসি ফেডারেল ব্যবস্থা বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার থাকে, তবে রাজ্য বা অঞ্চলের সরকারগুলি ক্ষেত্রে স্বায়ত্তশাসন ভোগ করে। এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় বা কেন্দ্রীয় নয়, বরং উভয়ই মিশ্রণ রূপে। ওয়াকিস ফেডারেল অর্থ হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একটি শাসনতান্ত্রিক কাঠামো যেখানে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকলেও রাজ্য আঞ্চলিক সরকারগুলি নির্দিষ্ট কিছু বিশেষ স্বায়ত্তশাসনের ভোগ করে, এবং যুক্তরাষ্ট্রীয় এবং কেন্দ্রিক ব্যবস্থার সংমিশ্রণ। মরুকরণের দুটি কারণ কি? অতিরিক্ত চরণ ও অপরিকল্পিত বৃক্ষছেদন, দুইটাই কারণ আছে। তারপরে দেখো জোনাকি পত্রিকার জনক কারা? জোনাকি যুগ কাকে বলা হয়? জোনাকি পত্রিকার জনক ছিলেন চন্দ্রকুমার আগরওয়াল, লক্ষ্মীনাথ বেজবরুয়া এবং হেমচন্দ্র গোস্বামী। জোনাকি যুগে বলতে অসমীয়া সাহিত্যে সেই সময়কালকে বোঝায় যেখানে 1889 থেকে 1903 যখন জোনাকি পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং অসমীয়া সাহিত্য এবং ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জোনাকি পত্রিকার জনক ছিলেন চন্দ্রকুমার আগরওয়াল, লক্ষ্মীনাথ বেজবরুয়া, হেমন্ত গোস্বামী। জোনাকি যুগ বলতে অসমীয়া সাহিত্যের সেই সময়কালকে বোঝায় যেখানে জোনাকি পত্রিকা প্রকাশিত হয়েছিল, অসমীয়া সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। তারপরে দেখো লর্ড কার্জনের বঙ্গ বঙ্গদেশকে বিভক্ত করার তিনটি প্রধান কারণ। লর্ড কার্জন বঙ্গদেশের প্রশাসনিক সুবিধার অভাব, রাজনৈতিক বিভেদ সৃষ্টি, পূর্ব বাংলার উন্নয়ন। তারপর লর্ড কার্জন বঙ্গ বিভাজনের উদ্দেশ্যে তিনটি কারণ তো বলে দিয়েছি, পয়েন্টগুলো পড়ে নেবে। অসমীয়া চিত্রকলার ইতিহাসের বিশেষ অসমীয়া চিত্রকলার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। মূলত পুঁথিগত প্রাচীরগত ব্যবস্থায় এই চিত্রকলার বিভিন্ন শিল্প, লোকশিল্পের প্রভাব এবং বৈষ্ণব ভক্তি আন্দোলনের থিমগুলি ফুটে উঠেছে। কাঠের পাটগুলি অঙ্কিত চিত্রগুলি বিশেষ উল্লেখযোগ্য। সেখানে দেব-দেবীর পুরাণ এবং লোক কথার দৃশ্য রচিত হয়েছে। অসমীয়া চিত্রকলার মূল মধ্যযুগীয় পুঁথিচিত্র এবং প্রাচীর চিত্র সমৃদ্ধ, যা স্থানীয় শিল্প, লোকশিল্প বা বৈষ্ণব ভক্তি আন্দোলনের থিম। তারপরে দেখো নেক্সট মুদ্রা কি? মুদ্রার দুটি গুরুত্বপূর্ণ কাজ। মুদ্রা আসবি পরীক্ষাতে। মুদ্রা কি? মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম বা পণ্য বা পরিষেবা আদান প্রদানের ব্যবস্থা। মুদ্রা গুরুত্বপূর্ণ কাজ যেমন বিনিময়ের মাধ্যম এবং মূল্যের পরিমাপ। মুদ্রা হলো বিনিময়ের একটি মাধ্যম, বিনিময়ের মাধ্যমে এই সময় কাজ করে মূল্যের পরিমাপ হিসেবে ব্যবহৃত হয়। সম্পদ কাকে বলে? সম্পদ সংরক্ষণের কিছু পদ্ধতি হলো পুনরায় ব্যবহারের কমানো এবং বিকল্প শক্তির ব্যবহার। এটা হলো সম্পদ সংরক্ষণ। কিভাবে করবে তোমরা? তারপর অসময়ে বৃহৎ জনসংখ্যা রাজ্যের প্রধান সমস্যা সংরক্ষণ আলোচনা করো। অসময়ে বৃহৎ জনসংখ্যা সম্পদের উপর চাপ, বেকারত্ব, শিক্ষার অভাব, স্বাস্থ্যসেবার অভাব, দরিদ্র। রাষ্ট্রের সঙ্গে তিনটি উদ্দেশ্য কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা। এগুলা হলো তোমাদের রাষ্ট্রীয় সঙ্গের তিনটি উদ্দেশ্য। গোলকীয়করণ উত্তাপের বৃদ্ধির উপায় তিনটি কি কি? জীবাশ্ম জ্বালানি ব্যবহারে কমানো, বৃক্ষরোপণ ও বনায়ন, এবং শক্তি কি? সাশ্রয়। মানবাধিকার কমিশনের উল্লেখ থাকা তিনটি বিষয় কি? মানবাধিকার সুরক্ষা প্রচার, মানুষের মৌলিক অধিকার যেমন জীবন ধারণের অধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার ইত্যাদি সুরক্ষা, এই অধিকারগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। মানবাধিকার লঙ্ঘনের তদন্ত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলি তদন্ত করা এবং এর প্রতিকারের জন্য সুপারিশ করা। নীতিগত সুপারিশ। মানবাধিকারগুলি পরিস্থিতি উন্নত করার জন্য সরকার এবং অন্যান্য সংস্থার নীতিগত সুপারিশ প্রদান করা। তারপরে দেখো পত্রঘাটের কৃষক বিদ্রোহের সম্পর্কে সংক্ষেপে টিকা। পত্রঘাটের কৃষক বিদ্রোহ 1906 সালে অসমের দরং জেলার পত্রঘাট অঞ্চলে সংঘটিত হয়। গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ। ব্রিটিশ সরকার ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের এই বিদ্রোহ অংশগ্রহণ করে। আসবে পরীক্ষাতে। কৃষকদের উপর ব্রিটিশের পুলিশ গুলি চালানো, যার ফলে কৃষক নিহত হয়। এই ঘটনাটি পত্রঘাটের যুদ্ধ বা পত্রঘাটের ধোঁয়া নামে পরিচিত হয়। এই অসমীয়া স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য সম্পদ। নবীকরণযোগ্য সম্পদ হলো প্রধান পার্থক্যগুলি কি? নবীকরণযোগ্য সম্পদ যেসব
সম্পদ প্রাকৃতিকভাবে পুনরায় পূরণ বা অপূরণত তাদের নবীকরণযোগ্য সম্পদ বলে। উদাহরণ সৌরশক্তি, বায়ুশক্তি, জলপতি শক্তি। হ্যাঁ, অনবীকরণ সম্পদ যে সম্পদ একবার ব্যবহার করলে ফুরিয়ে যায় এবং প্রকৃতভাবে পুনরায় তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে তাদের অনবীকরণযোগ্য সম্পদ, যেমন পেট্রোল, কয়লা, পেট্রোল, গ্যাস ইত্যাদি। তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এশিয়া মহাদেশে জলবায়ু বৈচিত্র্যময় কেন? এশিয়া মহাদেশে অত্যন্ত বৈচিত্র্যময় হওয়ার বেশ কয়েকটি কারণ হলো বিশাল আয়তন ও অক্ষাংশগত বিস্তার। এশিয়া একটি বিশাল মহাদেশ এবং এর অক্ষাংশগত বিস্তার অনেক বেশি। এটি নিরক্ষীয় অঞ্চল থেকে শুরু করে মেরু অঞ্চলের কাছাকাছি পর্যন্ত বিরাজ করার ফলে বিভিন্ন অক্ষাংশের সূর্যে আলাদা তারতম্যের কারণে উষ্ণতা ও জলবায়ুর বিভিন্নতা দেখা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এশিয়া উচ্চ পর্বতমালা যেমন হিমালয়, বিশাল মরুভূমি, বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বিদ্যমান বৈচিত্র্য স্থানীয় বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এবং তাপমাত্রা প্রভাবিত করে, যার ফলে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ু তৈরি হয়। উদাহরণস্বরূপ হিমালয় পর্বতমালা এশিয়ার শীতল বাতাসে ভারতের প্রবেশ করতে বাধা দেয়। মৌসুমী বায়ুর প্রভাব, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ু আর্দ্রতা, মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং শীতকালে শুষ্ক বায়ু প্রবাহিত হয়। এই মৌসুমী বায়ু অঞ্চলের জলবায়ু ব্যাপকভাবে প্রভাবিত করে। সমুদ্র থেকে দূরত্ব। মহাদেশের অভ্যন্তরভাগে সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় যেখানে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, সেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা খুব বেশি এবং শীতকালে খুব কম হয়। অন্যদিকে উপকূলবর্তী অঞ্চল সমুদ্রের প্রবাহে তাপমাত্রা অপেক্ষাকৃত মৃদু থাকে। এশিয়া মহাদেশে আয়তনে এবং অক্ষাংশ বিস্তর বৈচিত্র্যপূর্ণ পর্বতমালা, মৌসুমী বায়ু প্রবাহ, সমুদ্রের দূরবর্তী তারতম্যের কারণে জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। তারপরে চৌরি হিংসাত্মক ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে? চৌরি 1922 সালের 4 ফেব্রুয়ারি ভারত যুক্ত প্রদেশের গোরখপুর জেলায় চৌরি নামক স্থানে ঘটিত হল। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দুঃখজনক ঘটনা। শান্তিপূর্ণ মিছিল। অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে স্থানীয় কংগ্রেস কমিটি এবং সাধারণ মানুষ একটি শান্তিপূর্ণ মিছিল বের করে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মদের দোকানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পুলিশের উস্কানি। মিছিলের চৌরি বাজারের পাশে দিয়ে যাওয়ার সময় পুলিশের কিছু বিক্ষোভকারীদের উস্কানি দেয় এবং তাদের উপর গুলি চালায়। এর ফলে কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়। জনতার ক্ষোভে আক্রমণ। পুলিশ এই নির্বিচারে গুলি বর্ষণে উত্তেজিত জনতা বিক্ষুব্ধ হয়ে চৌরি পুলিশের বাড়িতে আক্রমণ করে। পুলিশ ফাঁড়ি অগ্নিসংযোগ। বিক্ষুব্ধ জনতা পুলিশের ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে 21 জন পুলিশ কর্মী এবং সাব ইন্সপেক্টর জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা মহাত্মা গান্ধী অহিংসা অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন এবং কারণ তিনি বিশ্বাস করতেন যে আন্দোলন হিংসা হয়ে ওঠে এবং হিংসার নীতি থেকে বিচ্যুতি হয়েছে। 1922 সালের 4 ফেব্রুয়ারি চৌরি শান্তিপূর্ণ অসহযোগ মিছিলের উপর পুলিশ গুলিবর্ষণ করে। উত্তেজনা জনতা ক্ষিপ্ত। চৌরি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করে 21 জন পুলিশ কর্মী এবং সাব ইন্সপেক্টর জীবন্ত দগ্ধ। এই ঘটনা মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে। রাওলাট আইন সম্পর্কে টিকা। রাওলাট আইন, যা অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট অফ 1919 নামে পরিচিত। 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে প্রণীত একটি দমননীতি আইন ছিল। এই আইনটি স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি হয়েছিল। আইনের বৈশিষ্ট্য। বিচার ছাড়া আটক। এই আইনের সবচেয়ে বিতর্কিত দিক হলো যে ব্রিটিশ সরকার কোনো ব্যক্তি বা সংগঠনে বিনা বিচারে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, আটক করার ক্ষমতা পেয়েছিল। বিশেষ আদালতে বিচার। এই আইনে বিশেষ আদালত গঠনের বিধান ছিল, যেখানে বিচারকদের কোনো জুরি ছাড়াই মামলার রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। আপিলের অধিকার হরণ। এই আইনের অধীনে দণ্ডিত কোনো ব্যক্তি আপিল করার অধিকার বঞ্চিত ছিল। রাজনৈতিক কার্যকলাপ দমন। এই আইনের প্রধান উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন এবং বিপ্লবী কার্যকলাপ দমন।
যেমন রাওলাট আইন 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক দমন নীতি আইন, যা ব্রিটিশ কর্তৃপক্ষের বিনা বিচারে ওয়ারেন্ট ছাড়াই কোনো ভারতীয়কে গ্রেপ্তার করে আটক করার ক্ষমতা ছিল এবং আপিল করার অধিকার প্রদান করেছিল, যার প্রধান উদ্দেশ্য হল ভারতে জাতীয়তাবাদী বিপ্লবী কার্যকলাপ দমন করা। এটা হলো ছোট করে দেওয়া আছে, দুটার মধ্যে যে কোনো একটা শিখলে হয়ে যাবে। এটা হলো ক্লাস 10-এর সোশিয়াল সায়েন্স, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বা শ্রীভূমি, এখন শ্রীভূমি হয়েছে 2025-এর কোয়েশ্চেন পেপার একটা নমুনা। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে পাবে। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন প্রশ্নগুলি অ্যান্সারগুলো লিখে শিখে নেবে। সকল ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়, সকল ডিস্ট্রিক্টে বেঙ্গলি আছে, সকল ডিস্ট্রিক্টের জন্য কমন কিন্তু প্রশ্ন। আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কী ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য কমেন্ট ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এটা লাইক করতে কিন্তু ভুলবে না।